ঢাকা ক্লাবের ফার্স্ট টুর্নামেন্ট খেলেই আমি ঢাকা ক্লাবের বেস্ট প্লেয়ারকে হারায় আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি। অলরেডি 7 টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন, আর আন্ডার 21ও আরও 3-4 বার হয়েছি। সারাদিনে যে যতটুকু খেলা শিখেছি, আমার বাবাকে আমার ইমপ্রেস করতে হবে, আমার বোনেরও ইমপ্রেস করতে হবে আমরা কি শিখেছি। আসলে কি ওইখানে ট্রেনিংয়ে যাওয়ার পরে আমি যা নিজে নিজে শিখেছিলাম, তো দেখলাম যে আসলে সবই ছিল ভুল। এক্সপিরিয়েন্স আর মানে ম্যাচুরিটির কারণে আমি ফাইনালে একটু জন্য হেরে গেছি, তো ওইটাতে রানার আপ হয়েছি। ইউনিভার্সিটিতে আমার কোনো ফেল নেই, এটা হচ্ছে সবচেয়ে মানে বড় অ্যাচিভমেন্ট আমার। আন্ডার 21 চ্যাম্পিয়নশিপ হলো, আমি ফ্ললেসলি জিতেছি। সবাইকে স্বাগত টাইমস অফ বাংলাদেশ ডিজিটালে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবাইদ ইফতেখার। আজকে এক বিশেষ অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, জিয়া রহমান আজাদ। স্নুকারের জগতে তিনি ডায়মন্ড নামেই পরিচিত। আমরা তার জীবনের কথাটা শুনবো, স্নুকার খেলার প্রতি আগ্রহ কিভাবে জন্মালো সেটাও শুনবো। ডায়মন্ড ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। শুরুতেই যে জিনিসটা জানতে চাই, আপনি এমন একটা খেলায় সিদ্ধহস্ত যেটা আসলে খুব একটা প্রচলিত নয়, জনপ্রিয় তো অবশ্যই, ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয় স্নুকার। আপনি যে সময়টা বড় হয়েছেন, 90s-এর ক্রিকেট জনপ্রিয় ছিল, ফুটবল জনপ্রিয় ছিল, হকি খেলাও হতো কোনো কোনো জায়গায়, বাস্কেটবল ওয়াজ পপুলার। আপনি কেন স্নুকার বেছে নিলেন? সবার মতোই আমিও ক্রিকেটে খুব ইন্টারেস্টেড ছিলাম। তো আমি আমি ভালোই মোটামুটি ভালো বোলিং করতে পারতাম, ব্যাটিং করতে পারতাম, বাট ফিল্ডিং এত ভালো ছিলাম না। তো এনি হাও আমি আমি তো আমাদের আবার আমরা যে বাসায় আগে থাকতাম ছোটোবেলায়, পরে আমরা বাসা চেঞ্জ করে আরেকটা বাসায় আসছি। আসার পর দেখলাম যে একটা টেবিল, বিশাল বড় রুমের মধ্যে একটা টেবিল রাখা। তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম, তখন আমার বয়স কত হবে, 10 বছর, 9-10 বছর হবে। তো বাবাকে জিজ্ঞেস করলাম এটা কি, বলে যে এটাকে বলে স্নুকার টেবিল। আমি বললাম যে এটা কেন এখানে, বলে এটা 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 তুমি শিখবা। আমি বললাম এটা তো আমি পারি না, বলে তোমাকে শিখাই দিব। তো আমি কিন্তু তত ইন্টারেস্টেড ছিলাম না তখন। তো আমি বেসিক্যালি ক্রিকেটই খেলতাম নিচে নেমে। তো আমার একদিন রাস্তায় ক্রিকেট খেলতেছিলাম, তখন আমার বাবা দেখলাম যে গাড়ি নিয়ে আসতেছে। আসার পরে দূর থেকে আমি দেখে আমার বাবাকে আমরা প্রচুর ভয় পাই, বাবাকে ভয় পাই। তো আমি ব্যাটিং করছিলাম, আমি ব্যাটটা ফেলে রেখে আমি একটা কোনায় যে দাঁড়িয়ে যাচ্ছে, আমার বাবা দেখছে আমাকে। দেখার পরে আমাকে গ্যারেজ থেকে আমাকে হাত দিয়ে ডাকার পরে বলতেছে বাসায় নিয়ে এসছে। বাসায় নিয়ে আমাদের একটা যে স্নুকারের যে রেফারি থাকে, কিংবা যাদেরকে আমরা খেলার সময় যে পয়েন্ট স্কোর দেয়, রুলস শিখায়, মার্কার, ওনাকে সাথে নিয়ে আসছে। আমাকে বলতেছে যে এসব খেলার কোনো প্রয়োজন নেই, এখন থেকে তুমি এই খেলা খেলবা। এটা হচ্ছে একটা রয়্যাল গেম, এটা হচ্ছে মানুষ এটাকে এটা অনেক সুন্দর একটা খেলা, এটা একটা রাজকীয় খেলা, এখন থেকে তুমি এটা খেলবা। তো আমি আসলে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও চেষ্টা করলাম, দেখি। ওই বাসায় টেবিল আছে, আমার কোথাও যেতে হচ্ছে না, কারণ ওই টাইমে আপনার বাংলাদেশে আমার জানা মতে হাতে গোনা 3-4 জনের বা 2-3 জনের বাসায় টেবিল ছিল, একটা দুটো ক্লাব হয়তো ছিল ক্লাবে। Right, যে right. ধরেন আপনার ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, এসব ক্লাবের মধ্যে আর কি টেবিল থাকতো, কারো বাসায় টেবিল থাকতো না নর্মালি, বিকজ এটা অনেক স্পেস কনজিউম করে। তো পরে আমি দেখলাম যে আমার বাসায় টেবিল, তো আমার বোন, আমরা দুইজনই ওখানে বসে, আমার বাবা বললো তুমিও খেলা শিখবা আমার বোনকে। আমার বড় বোন আমার 3 বছরের বড়, তানজিনা আজাদ। তো ও আর আমি, তো আমরা ছোট, আমি বললাম যে ঠিক আছে দেখি কেমনে কি করে। দেন আমাকে এই একটু ধরায়, তারপরে আমরা একটু একটু করে শিখতে 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 পরে 1-2 মাস 3 মাস গেল, তখন কিছুটা দেখি ভালো পারতেছি। তো আমি আবার টেবিলটাও, আমি তখন আমার হাইট ছিল তো ছোট, 10 বছর, টেবিলটা আমার এই পর্যন্ত আসতো। তো আমার বাবা আর কি আমাকে টুল দিয়ে দিছে, এই টুলের উপর দাঁড়ায় তারপরে এটা ট্রাই করো। এখান থেকেই আর কি আমার যাত্রা শুরু। অ্যান্ড আমি উইদিন 6 to 7 মান্থ খেলে খেলে, তো আমার বাবা অফিস থেকে সে অফিস শেষ করে বাসায় এসে আবার সে নিজে আবার ঢাকা ক্লাবে খেলতে যেত। সে খেলা শেষ করে রাতের বেলা 9টা-10টার দিকে আসতো। তো সারাদিনে যে যতটুকু খেলা শিখেছি, আমার বাবাকে আমার ইমপ্রেস করতে হবে, আমার বোনেরও ইমপ্রেস করতে হবে আমরা কি শিখেছি। তো ওইভাবে করতে 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 আমাদের এক বছরের মাথায় যে মোটামুটি এই খেলাটা, আর আমি যেই খেলাটাই খেলতাম আমি আসলে খুব ভালোই খেলতাম। দেন আমার বাবা আমাকে ঢাকা ক্লাবে নিয়ে গেল, আমাকে আমার বোনকে নিয়ে যাওয়ার পরে প্রথম টুর্নামেন্ট
প্রথম ঢাকা ক্লাবের মধ্যে টুর্নামেন্ট আর কি। আমি কখনো টুর্নামেন্ট খেলিনি কিংবা কারোর সাথে খেলিনি। তো আমি দেখলাম যে প্রথম এটা এক টুর্নামেন্ট বছর পরে? 1 বছর পরে Right. প্রথম টুর্নামেন্ট যখন খেলি, তো আমি তো আমার বাবার সাথে ঘুমাতাম তখন। আমি ছোটবেলা বাবার সাথে ঘুমাতাম। আব্বুকে আমি তখন মানে বলতেছি যে আব্বু আমি তো ভালো খেলতেছি, ওদের থেকেও তো মোটামুটি ভালো খেলি। আব্বু বলে হ্যাঁ 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 তুমি একদিন একদিন চ্যাম্পিয়ন হবা। তো মজার বিষয় হচ্ছে যে ওই যে একদিন না একদিন চ্যাম্পিয়ন হব বলতে বলতে ঢাকা ক্লাবের ফার্স্ট টুর্নামেন্ট খেলেই আমি ঢাকা ক্লাবের বেস্ট প্লেয়ারকে হারায় আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি ফার্স্ট টুর্নামেন্ট? ফার্স্ট টুর্নামেন্টেই। এটাই হচ্ছে আমার আপনার শুরু, start. এটাই আমার, এখান থেকেই আমার আরো অনুপ্রেরণা পাওয়া যে আমি যেহেতু এটাতে ভালো করতেছি, বাসায় টেবিল আছে, এখন ক্লাবে যে খেলতে পারতেছি, প্লেয়ার আছে, সো এখান থেকে আমার অনুপ্রেরণা আর এখান থেকে আমার শুরু খেলার Right, লাইফ। ডায়মন্ড ভাই, আপনার কথা থেকে একটা জিনিস আমি যেটা বুঝলাম যে আপনার বাবার একটা অনেক বড় অবদান ছিল। তার ব্যাপারে যদি কিছু বলতেন, এত বড় একটা ফিগার উনি, স্নুকারেও কিন্তু সিদ্ধহস্ত, অনেক জি, জি। বেশি সুনাম কুড়িয়েছেন, তো তার ব্যাপারেও যদি একটু বলেন। জি, এই খেলার প্রতি তার যখন আমার বাবা যখন গ্রাম থেকে বাংলাদেশে আর এই ঢাকা শহরে আসে, ঢাকা শহরে আসার পরে সে তো ফুটপাতে ব্যবসা করতো। ফুটপাতে ব্যবসা করার থেকে আস্তে আস্তে নিজেকে নিজেকে আপনি নিজে কষ্ট করে যে এই পর্যায়ে Established. আজকে নিয়ে আসছে আজাদ নিজেকে, প্রোডাক্টস। মানুষ তাকে শুধু ভালোই বাসে না, তাকে একটা রোল মডেল হিসেবে নিয়েছে। আইকন, ইন্ডাস্ট্রির আইকন। সে একটা আইকন বাংলাদেশের। তো আমিও তাকে ওইভাবেই রোল মডেল হিসেবেই নেই, কারণ সে অনেক স্ট্রিক্ট, সে যেটা বলে সেটাই। তো ওইভাবেই আর কি আমার বাবা যখন ঢাকা ক্লাবের মেম্বার হতে চায়, তো আমার বাবার অনেক দিক থেকে আর কি অনেক রকমের বাধা আসছে যে উনি একজন এরকম রাস্তায় ব্যবসা করতো, কিভাবে ঢাকা ক্লাবের মেম্বার হবে, এইসব অনেক বাধা আসছিল। তো তার সাথেই অনেক মানুষরাই ছিল ঢাকা ক্লাবের, তারাই তাকে ডিফেন্ড করেছে। ডিফেন্ড করার পরে আমার বাবাকে ঢাকা ক্লাবের মেম্বার করেছে, প্রবাবলি ব্যাক ইন 84-83 সময় আর কি। আমার আব্বু যখন ক্লাবে যাওয়ার পরে সে প্রথম জিনিসটাই দেখেছে এই স্নুকার রুমটা। এই স্নুকার রুমটা সে যেদিন দেখেছে, তো আমার জানা মতে না, আমার বন্ধু বান্ধব, আমার আঙ্কেলরা, আমার যত পরিচিত আছে যারা ওই ক্লাবের মেম্বার তখন থেকে, টিল ডেট পর্যন্ত তাদের একটাই কথা, আজাদ ভাইকে কিংবা আজাদ সাহেবকে ক্লাবে ঢুকতে দেখি এই স্নুকার রুমে ঢুকে স্নুকার খেলে বের হয়ে চলে যায়। ক্লাবের এত ফ্যাসিলিটিস আছে, জিম, সুইমিং পুল, টেনিস, এত অ্যাক্টিভিটিস, এত কিছু, কোনো কিছুতে তার ইয়ে নেই। সে এক স্নুকার রুমে ঢুকবে, এক বের হবে। এখন যখন দেখেছে অনেকের ছেলেদেরকে স্নুকার খেলা শেখাচ্ছে কিংবা ওইখানে একজন ভালো করতেছে, তো আমার বাবারও আর কি ইয়ে চাইছে যে আমার ছেলেকে, যদি আমি গরিব হয়েছি তো কি হয়েছে, আমি আমার ছেলে মেয়েকে একটা রাজকীয় খেলায় বাংলাদেশে ওদেরকে একটা ফেস বানাবো। তো আমার বাবার এটা স্বপ্ন ছিল, যাতে আমি একদিন ঢাকা ক্লাবে চ্যাম্পিয়ন হই। সেটা আমি 1 বছরের মাথায় হয়ে গেলাম। যখন আমি ঢাকা ক্লাবে চ্যাম্পিয়ন হলাম, তো রাতের বেলা বাবাকে ধরে কান্নাকাটি করতেছি যে আমি কেমনে পারলাম, এই সেই অনেক ব্যাপার, অনেক ইমোশনস অ্যান্ড এভরিথিং। তো এরকমভাবে আমার বড় বোনও যখন ঢাকা ক্লাবে খেললো, আমার বড় বোনও অনেক সিনিয়রদেরকে হারে, আমার বড় বোনও চ্যাম্পিয়ন, তখন সে বাংলাদেশের একমাত্র মহিলা স্নুকার প্লেয়ার। তো আস্তে আস্তে যখন স্কুল লাইফ পার করলাম, পার করার পরে আপনার কলেজের ও লেভেলসের টাইম, এই দুইটা পড়ার পরে ইউনিভার্সিটিতে উঠলাম। এই মাঝখানে যে আমার লেখাপড়া নিয়ে আমার বাবা আমাকে কোনোদিনও বলেন নেই যে তুমি পড়তে বসো। আমার মনে পড়ে না আমার বাবা জীবনে আমাকে বলেছে যে তুমি পড়তে বসো। মা বলতো, কিন্তু আমার বাবা আমাকে জীবনে বলতো না পড়তে বসো। তো বাবার ইয়ে ছিল যে তুমি হও, খেলায় ভালো করো। এটাই তার কথা, আমি তার কথা মতোই এই পর্যন্ত আসছি। আপনি স্কুল লাইফের কথা বলছিলেন, কলেজ লাইফের কথা বলছিলেন, আপনি এমন একটা খেলা এত ইয়াং এজে শুরু করেছিলেন। ওই সময় আসলে ঢাকার ইউথ যারা, তাদের মধ্যে এই খেলাটা খুব একটা প্রচলিত ছিল না। কিছুদিন পর, অর্থাৎ 2000s এর পর কিছু কিছু ক্লাব তৈরি হয়েছিল এলাকায়, তাও সেটা স্নুকার ছিল না, পুল ছিল। আপনি যখন খেলতেন বা এতটা সময় দিতেন, বন্ধুরা একটু কি আপনাকে খেপাতো কিনা বা লেগ পুল করতো কিনা? এটা একটা ফ্যাক্ট আমার লাইফে, যে
অনেকের স্কুল লাইফে রিইউনিয়ন করে, তারপরে অনেক ওদের হ্যাং আউট থাকে, মানে অনেকে বলে আমার অনেক ছোটবেলার বন্ধু। অ্যাকচুয়ালি কিন্তু আমার ইউনিভার্সিটি লাইফ, কলেজ লাইফ, স্কুল লাইফের হাতে গোনা বন্ধু বান্ধবের সাথে দূরে দূরে যোগাযোগ, কিন্তু আমাদের কিন্তু দেখা সাক্ষাৎ হয় না। কারণ আমার দিনে 8 থেকে 9 ঘন্টা আমি খেলার মধ্যে থাকতাম। যখন আমার স্কুল লাইফ, আমি স্কুল শেষ করতাম 12টা 12:30, বাসায় এসে জাস্ট জামা কাপড় খুলে ফ্রেশটা হয়ে ঢাকা ক্লাব যে আমার স্নুকারের রুটিন, এই 2টা থেকে 3টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত 7-8 ঘন্টা টানা এভরি সিঙ্গেল ডে খেলতাম। বন্ধুরা রাগ করতো না? বন্ধুদেরকে আসলে বন্ধুরা জানতো যে যেহেতু আমি এই কোনো একটা জিনিসে ভালো, আমাকে ওরকম মানে এক একজন, মানে এই যে বললাম না, এটা কিন্তু ছোটবেলায় টের পাইনি, বড় হওয়ার পরে বুঝতে পেরেছি যে এক একজন এক একভাবে আর কি এক একটা সার্কেল নিয়ে ব্যস্ত। কারণ দেখা যায় যখন আমি সময় পেলাম আমার খেলা শেষ, আজকে আমি একটু ফ্রি আছি, আমি আমার একটা বন্ধুকে ফোন দিলাম, সে বললো যে আমার তো আসলে ওদিকে একটা কাজ আছে, ওদিকে একটা প্ল্যান আছে, আজকে তো পারবো না। তো তখনই আর কি রিয়েলাইজেশনটা তখন হয়েছে যে আসলে বন্ধু বান্ধব এই যারা, আপনি যদি একটা খেলাকে প্রফেশন হিসেবে নেন, অনেক কিছু কিন্তু হয় না। অনেকে মানে আমার বন্ধু বান্ধবের সার্কেল একটু কম ওই হিসাবে। পড়াশোনায় কেমন ছিলেন? এত খেলা নিয়ে ব্যস্ত থাকতেন? পড়াশোনায় আমি খুব যে ভালো ছিলাম তাও না, কিন্তু ওই স্কুল লাইফে খুব কষ্ট করে পার করেছি। যে আমার মানে আমি ম্যাথমেটিক্সে খুবই খারাপ, মানে উইচ ইজ লাইক, মানে এটা আমার ম্যাথমেটিক্সে আমি খারাপ, আমার বাবাও ম্যাথমেটিক্সে খুব খারাপ। তো সামহাউ স্নুকারটা কিন্তু মোস্টলি ক্যালকুলেশনের খেলা, এটা জিওমেট্রির খেলা। যেই জিওমেট্রিতে আমি জিও বুঝতাম না, যেইভাবে টেনে টুনে পাশ করেছে স্কুল লাইফ। ইউনিভার্সিটি লাইফ আমার, যেটা ইউনিভার্সিটি মানুষ শেষ করে 3 বছর, 3.5 বছর, 4 বছর ম্যাক্সিমাম, আমি খেলতাম। আমি 1 সেমিস্টার করলে 2 সেমিস্টার ড্রপ, 1 সেমিস্টার করলাম আর 1 সেমিস্টার ড্রপ, কারণ আমার টুর্নামেন্টস, প্র্যাকটিস, বাইরে খেলতে যাওয়া, এইসব করে করে আমার ইউনিভার্সিটি শেষ করেছি আমি 6 বছরে। 6 বছর লাগে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। পড়াশোনায় ইউনিভার্সিটিতে আমার কোনো ফেল নেই, এটা হচ্ছে সবচেয়ে মানে বড় অ্যাচিভমেন্ট আমার। ইউনিভার্সিটি টিচাররা অনেক সাপোর্টিভ ছিল, যেহেতু আমি খেলাধুলাও ভালো করতেছিলাম। ইউনিভার্সিটি বলতেছে যে আমাদের ইউনিভার্সিটিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন আছে, তো এটা তাদের জন্য একটা মানে অনেক বড় পাওয়া। রাইট। আপনি তো স্কুল থেকে খেললেন, চ্যাম্পিয়ন হলেন। when did you realize যে you were really good at this এবং আপনি অ্যাকচুয়ালি এখন ইন্টারন্যাশনালি যেতে পারবেন এই খেলাটা থেকে? বাংলাদেশ তো আপনি প্রমাণ করেছেন। 2001 সালে তখন আন্ডার-21 চ্যাম্পিয়নশিপ হলো, আমি ফ্ললেসলি জিতেছি। ওইখানে আবার আমাদের একটা অপশনও ছিল, যারা আন্ডার-21 খেলে এরা সিনিয়র ন্যাশনালসও খেলতে পারে। ওইটা আবার ওভার 21 ওটা সিনিয়র ন্যাশনালস। আমি সিনিয়র ন্যাশনালস খেলাম ওই ইয়েতে, যেদিন আমি যেবার চ্যাম্পিয়ন হলাম, ওই সিনিয়র ন্যাশনালসে আমি ফাইনালে উঠে, সব সিনিয়রদের সাথে ফাইনালে উঠে এক্সপিরিয়েন্স আর মানে ম্যাচুরিটির কারণে আমি ফাইনালে একটু জন্য হেরে গেছি, তো ওইটাতে রানার আপ হয়েছি। তো তখনই আর কি আমাকে মানে অনেকে ইন্সপিরেশন দিয়েছে যে তুমি আসলে আরও ভালো করবা। দেন আস্তে আস্তে একা একা দেখা, একা একা শিখা। দেন ফেডারেশন থেকে একটা অপশন দিল যে তুমি নিজের খরচে যদি ব্যাংকক যাও, কারণ ব্যাংকক হচ্ছে আপনার থাইল্যান্ড হচ্ছে স্নুকার খেলার জন্য, মানে যারা এশিয়াতে খেলে তাদের জন্য একটা ভালো জায়গা। তো এখানে একটা অপশন ছিল যে 1 মাস ট্রেনিং, আর থাই গভর্নমেন্ট তখন আমাদেরকে পার ডে স্কলারশিপের মতো, যারা বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ রানার আপ হবে, হ্যাঁ বাংলাদেশ চ্যাম্পিয়ন কিংবা রানার আপ হবে, তাদেরকে এই অপশনটা দেওয়া হবে যে তাদেরকে একটা বেসিক ট্রেনিং দিবে। তো ওই বেসিক ট্রেনিংয়ে আমি 2বার গিয়েছি। 2বার যাওয়ার পরে মানে 1 মাস করে থেকেছি। তারপরে ওইখান থেকে আসলে কি ওইখানে ট্রেনিংয়ে যাওয়ার পরে আমি যা নিজে শিখেছিলাম, তো দেখলাম যে আসলে সবই ছিল ভুল। এখন আবার নতুন করে মানে আনলার্ন করে তারপরে আমার মানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি আবার ম্যাট্রিক পরীক্ষা দিতে বসছি, ব্যাপারটা এরকম হয়েছে। তো ওইটা আর কি একটা টার্নিং পয়েন্ট ছিল আমার কিছু, কিন্তু মানে যা হয়েছে মানে ইট হ্যাপেন ফর গুড। এখন পর্যন্ত ইফ আই হ্যাভ টু আস্ক ইউ টু পিক ওয়ান সাকসেস, যেটা আপনি আপনার নেক্সট জেনারেশন, ইউ আর নিউ ফাদার,
কংগ্রাটস থ্যাংক ইউ সো টু ইউ। অ্যান্ড আপনি আপনার নেক্সট জেনারেশনকে যেটা আপনি বলতে পারবেন প্রাউডলি, ইফ আই আস্ক ইউ টু পিক দ্যাট ওয়ান সাকসেস, হুইচ উড বি দ্যাট, সেটা কোনটা হবে? আমার লাইফে যখন ছোট থেকে অনেকগুলো মোমেন্ট, এটা আমার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ারও কিন্তু মোমেন্ট না, মোমেন্ট একটা ছিল, এটা মানে জিনিসটা কমপ্লিটলি একটা ইমোশনাল মোমেন্ট। সেটা হচ্ছে যে 2002তে আমি গুলশান ক্লাব প্রেসিডেন্টস কাপ চ্যাম্পিয়নশিপ খেলতেছি। তো ওই চ্যাম্পিয়নশিপে আমি খুব ভালো খেলে ফাইনালে উঠেছি। তো ওই টাইমের একটা ভালো প্লেয়ার ছিল, ইয়াসির ভাইয়া ছিল, মানে সে তখনকার বেস্ট প্লেয়ার ছিল। ওই ফাইনালে আমি আপনার মানে আমাদের খেলার ফর্মেটটা এরকম ছিল, রেস মানে এটা পুল হিসাবে বলা যায় রেস টু 7। তো আমি রেস টু 7-এর মধ্যে আমি 6-0, স্নুকারে 6-0 মানে হচ্ছে আপনি অলমোস্ট 3 আওয়ার্স 4 আওয়ার্স খেলে ফেলেছেন, 4 ঘন্টা 5 ঘন্টা খেলা শেষ। তো আমি মানে 6-0-তে যখন আমার আর একটা হলেই হেরে যাব, তো আমি জানি যে আমি হেরে যাবই। তো আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যে আব্বুকে ফোন দিলাম যে আব্বু মনে হয় না পারবো। বলে যে কে বলছে তুমি পারবে না, এরকম অনেক কিছু হয়, তুমি যাও বাথরুমে যে হাত মুখ ধুয়ে একটা কোক খাও, কোক খেয়ে মানে তুমি বাবার কথা চিন্তা করে টেবিলে নামো। তো ব্যাপারটা ওরকমই হয়েছে। তারপরে যে কি চিন্তা করে টেবিলে নামলাম, 6-0 থেকে 6-6 ফাইনাল ফ্রেমে, আমার ফাইনাল যখন ডিসাইডিং 6-6 মানে অলমোস্ট 8 ঘন্টার উপরে খেলা হয়ে গেছে। অনেক মানুষ জড়ো হয়ে গেছে ওখানে। আমাদের পার্টেক্স গ্রুপে রুবেল আজিজ ছিল, আমাদের খেলাটা সে মানে দেখছিল সে। তো ফাইনাল গেমে যখন আমি জিতে চ্যাম্পিয়ন হলাম, তো সে এসে আমাকে কোলে তুলে নিল। তারপর আমার বাবাকে ফোন দিল যে মানে আজাদ ভাই আপনার পোলা তো দেখাই দিছে। তো এটা একটা মানে ইমোশন ছিল। আপনার বাবা যেরকম আপনাকে ইন্সপায়ার করেছিলেন স্নুকার পিক করে নিতে, অ্যাজ আ নিউ ফাদার, ডু ইউ সি ইয়োর চিলড্রেন এই খেলাটা খেলবেন কিভাবে, আপনি কি আমি ভাবছেন? আসলে মানে আমার তো আসলে ট্রফি কাউন্ট এখন আর নাই, কারণ আমার মানে আমি প্রত্যেকটা ক্লাব থেকে আমার লাইক হান্ড্রেডস অফ ট্রফিজ আমার এখন। আমি অলরেডি 7 টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন, আর আন্ডার-21ও আরও 3-4 বার হয়েছি। তো এখন এই ট্রফিগুলো দেখে আমার ছেলে হয়েছে, আমার ছেলে যদি আমার ট্রফি দেখে ইন্সপায়ার্ড হয়, যে বলে না বাবা আমি স্নুকার খেলা শিখবো, তাহলে আমি খেলা শিখাবো, কিংবা আমি ওকে মানে যতটুকু পারবো আমি হাতে করে দিব খেলা, আমার বাবা যেরকম ওকে দিয়েছে। বাট ও যদি ইন্টারেস্টেড না হয় স্নুকার না খেলে, যদি অন্য কিছুতে, আমি এটাতে ওর মানে আমি ইয়ে করবো যে তুমি যেটা বাবা ভালো খেলবা ওইটাই খেলো, নট স্নুকার। বিকজ বাংলাদেশে সত্যি কথা বলতে যে আমরা যারা আলহামদুলিল্লাহ প্রিভিলেজড, আমরা কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারছি। অ্যান্ড যারা আর কি এটা প্রফেশনালি খেলে বাংলাদেশে, তাদের জন্য কিন্তু এটা খুব ডিফিকাল্ট, বিকজ এটাতে আসলে ওই রকম মানে ফিনান্সিয়াল সাপোর্ট নট ইভেন ফ্রম দ্য গভর্নমেন্ট, ফেডারেশন থেকে খুব একটা নাই। বাট ইদানিং এটা আর কি এটা নিয়ে কাজ হচ্ছে। আই হোপ যারা নেক্সট জেনারেশন প্লেয়ার যারা আসছে ওরা মানে এটা যে বেনিফিটেড হবে। কিন্তু আমি আমার ছেলে যদি বলে যে আমি স্নুকার প্রফেশন হিসেবে নিব, I will discourage him. Don't take it as a profession. তুমি যদি ভালো খেলতে চাও, if you are among your friends, তুমি যদি এটা টাইম পাস করার জন্য খেলো, then it's okay, but you don't take it professionally. সবশেষে আপনি বলছিলেন যে স্নুকার বাংলাদেশে এখনো একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে না। যারা এখন ইয়াং প্লেয়ার রয়েছেন, যারা আপনাকে দেখে খেলা শিখেছেন, অনেকে আছেন এখন 15, 14, 16, 17 খেলছেন, ওদেরকে আপনি কি বলবেন? হোয়াট উড বি দ্য মেসেজ? আমরা ম্যাচটা দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করব। আমার ওদের প্রতি মেসেজ একটাই, সেটা হচ্ছে যে আমরা যেই জিনিসটা পাইনি ছোটবেলায়, সেটা হচ্ছে যে প্রপার গাইডেন্স। এই খেলার যে এই এখন যারা ইউটিউব দেখে খেলা শিখে, কিছু মানে অনেক আগে, এখন অনেকের অ্যাক্সেস আছে বাইরে যে একটু অনেকের প্রফেশনালদের সাথে মিট করার, বাট আমাদের টাইমে কিন্তু ইউটিউব ছিল না। আমাদের টাইমে আমরা দুই একটা বই, ভিডিও টেপও খুব রেয়ারলি পাওয়া যেত।
ওগুলো দেখে দেখে একটু শিখা, বাট এখন ওদের হাতে অপশন আছে। অ্যান্ড যদি আমাদের গভর্নমেন্ট থেকে ভালো কোনো যদি ইনিশিয়েটিভ নেয় স্পোর্টসে, কারণ আমাদের দেশে কিন্তু এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু অনেক ভালো করছে, ইন্টারন্যাশনালি অনেক ভালো ভালো রেজাল্ট নিয়ে আসতেছে। মানে যেখানে আমাদের কোনো কোচ নেই, আমাদের কোনো প্রপার ট্রেনার নেই, মানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টেবিলও খুব ডিফিকাল্ট সব জায়গায় পাওয়া। তো ওদেরকে মানে ওরা কিন্তু এখন এই অ্যাক্সেসগুলো পাচ্ছে। যদি তারা এটাকে প্রফেশন হিসাবে নিতে চায়, দেন এটাকে ম্যাক্সিমাম ক্যাপিটালাইজ করতে হবে, এটাকে ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে, কারণ এটার কম্পিটিশন অনেক হাই, ইন্টারন্যাশনালি অনেক হাই। আর আমাদের গভর্নমেন্ট থেকে যদি ভালো একটা হেল্প আসে, তাহলে আমি মনে করি যে এটা একটা ভালো দিকে যাবে। আই হোপ। যেমন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এই ছিল আজকের অনুষ্ঠানে, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টাইমস অফ বাংলাদেশের ডিজিটালে।